বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছিল। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে, আলেমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। শীতের মধ্যেই সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। বান্দরবানের লামায় ট্রাক খাদে পড়ে 7 জন নিহত, আহত অন্তত 8। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 11 জন। এবং মাদারীপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করে বিপাকে 2 স্কুল ছাত্রীর পরিবার। শরীয়তপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছিল। বিকেলে রাজধানীর কৃষি ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান। ৭৫-এর পরে ক্ষমতা পরিবর্তন, জিয়া এরশাদ যারাই ক্ষমতা এসেছে তারা যে অবৈধ সরকার, এটা কিন্তু আজকে হাইকোর্টের রায়ে বলা আছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা আর নিজেদেরকে রাষ্ট্রপতি হিসেবে মোটেই তারা নিজেদের দাবি করতে পারে না। এটা বাংলাদেশের জনগণকেও কিন্তু এই কথাটা স্মরণ রাখতে হবে, বিশেষ করে যারা স্বাধীনতা বিশ্বাস করেন। অবৈধভাবে ক্ষমতা দখলকারী যখন একটা দল করে, তাও আগে ক্ষমতায় যেয়ে তারপরে দল করা, তো সে দলও তো অবৈধই হয়। আজকে তারা গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে, গণতন্ত্রের সংজ্ঞাটা কি সেটুকু তারা জানে কিনা, বা গণতন্ত্রটা বানান করতে পারবে কিনা সেটাও আবার সন্দেহ আছে। বিএনপির অনেক অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা। এ মামলা কিসের মামলা? এ মামলা তো অন্য কোনো কারণে না। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা হুকুমদাতা, যারা অর্থ প্রদান করেছে, সেই সমস্ত সকলেরই বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমতায় বসানো শুরু করেছিল জিয়াউর রহমান, আর পরবর্তীতে সেটাই অনুসরণ করেছে তার স্ত্রী খালেদা জিয়া। কিন্তু আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন হয়েছে, সেই বিচারে সেই যুদ্ধ অপরাধীর ফাঁসি হয়েছে, খালেদা জিয়া জাতির কাছে কি জবাব দেবে? বাংলাদেশ যেন একটা ফেল স্টেট হয়, এটাই তো ছিল খালেদা জিয়ার চক্রান্ত, এটাই ছিল জিয়াউর রহমানের চক্রান্ত। বিশ্ব আজকে বাংলাদেশের কথা বলে। যে মর্যাদা বাংলাদেশ পেয়েছিল ৭১ সালে, আমরা বাংলাদেশকে আবার সেই মর্যাদায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। পাকিস্তানে অবস্থানরত ১৯৫ যুদ্ধ অপরাধীর বিচারের বিষয়টি নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছি। আমাদের কাছে যারা ছিল তাদের বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের রায় অনুযায়ী তাদের বিচার কার্য সুসম্পন্ন হচ্ছে। পাকিস্তানে যারা আটকে রয়েছে, আমরা সবসময় তাদেরকেও আনার জন্য পাকিস্তান সরকারকে বলবো। এটা একটা সময়ের ব্যাপার রয়েছে। আমরা সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নীতি নির্ধারণটা পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। এবার পৌরসভা নির্বাচনের খবর। এরই মধ্যে জেলা শহরগুলোতে জেঁকে বসেছে শীত। দিনের অধিকাংশ সময় কুয়াশায় ঢাকা থাকে বেশিরভাগ এলাকা। কিন্তু তাই বলে থেমে নেই পৌরসভা নির্বাচনের প্রচারণা। হাতে থাকা আর কয়েকটি দিন সম্পূর্ণভাবে কাজে লাগাতে চেষ্টার কোনো কমতি নেই প্রার্থীদের। আর ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। এদিকে দলীয় নিষেধাজ্ঞা থাকলেও বেশ কিছু পৌরসভায় প্রচারণা চালাচ্ছেন প্রধান 2 দলের বিদ্রোহী প্রার্থীরাও। টাঙ্গাইল থেকে মুজাহিদ শুভ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বগুড়া পৌরসভায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার প্রচারণা। এখানে প্রধান দুই দলের প্রার্থীর পাশাপাশি আছেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী। মডেল পৌরসভা রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে অন্যান্যদের সঙ্গে তিনিও দিনভর গণসংযোগ করেন। জোটগত নির্বাচন করতেছি না, দলীয় নির্বাচন। যদিও 20 দলের মধ্যে আছি, ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে আমি নির্বাচন করতেছি। নির্বাচনে জয়লাভে অত্যন্ত আশাবাদী, যদি নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়। আমি এই শহরটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন শহর করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। 1998 সালে যাত্রা শুরু করা যশোরের কেশবপুর পৌরসভায় জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দুজন মেয়র প্রার্থী। ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে এসব প্রতিশ্রুতির পাশাপাশি হনুমান সংরক্ষণের ব্যতিক্রমী দাবি জানিয়েছেন ভোটাররা। কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় মেয়র পদে অন্যান্য প্রার্থীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীও। এই এলাকায় ভোটাররা দলমত নির্বিশেষে যে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করবে তাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন। আমি দল থেকে নির্বাচন মনোনয়নপত্র চেয়েছি, কিন্তু আমার স্থানীয় নেতা, আমার এই এলাকার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের মনোনীত সমর্থনে আমি নির্বাচন করতেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এদিকে শেরপুর পৌরসভায় পোস্টার, লিফলেটের পাশাপাশি মাইকেও প্রচারণা চালান প্রার্থীরা। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। টাঙ্গাইলের 8টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী রয়েছেন মোট 25 জন। এখানে বিভিন্ন এলাকায় ছোট ছোট উঠান বৈঠক করে দিনভর গণসংযোগ করেন প্রার্থীরা। এছাড়া বরিশালের গৌরনদী পৌরসভাতেও চলে জোর নির্বাচনী প্রচারণা। ফাহমিদা মুটুসি, সময় সংবাদ। এদিকে দেশের অন্য পৌরসভাগুলোতেও জোরে সোরে চলছে পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকাগুলো। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় নৌকা, ধানের শীষ সহ মেয়র পদে লড়ছেন এবার 8 জন প্রার্থী। প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা সুন্দরগঞ্জ। তবে দলের বিদ্রোহী প্রার্থীদের গণসংযোগে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন কাজ করছেন বলে অভিযোগ করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। গাইবান্ধা 29, সুন্দরগঞ্জ 1 জাতীয় সংসদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম লিটন সাহেব, উনি আমার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যিনি মাসুদুর রহমান চঞ্চল, ওনার পক্ষে ফুলের মালা বরণ করে দিয়ে ওনাকে সাপোর্ট করেছে এবং ওনার কাজ করার দায়িত্ব নিয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে দিনাজপুর পৌরসভা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত পৌরসভার মেয়র, কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মীরা। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার অঙ্গীকার করছেন তারা। আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবেন। আমাদের পৌরসভা নির্বাচনে আমরা তাকে ভোট দেবো, যে যোগ্য প্রার্থী যাই কাজ করবে ভালো তাকে ভোট দেবো। যথেষ্ট উন্নয়ন এই পৌরসভার আমি করেছি। আমি আশাবাদী যে নৌকা মার্কার প্রতীকে ইনশাল্লাহ বিপুল ভোটে জনগণ আমাকে জয়ী করবে। এদিকে নড়াইলের কালিয়া পৌরসভায় নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থীরা যেমন আশাবাদী, তেমনি আশাবাদী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরাও। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রত্যেকেই চালাচ্ছেন জোর প্রচারণা। আগামী দিনে কালিয়া পৌরসভার আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, এই সমস্যা যেগুলো হচ্ছে এই সমস্যার সমাধান আমি করব। এছাড়া নাটোর, জামালপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারবে না বলেও মত তাদের। আওয়ামী লীগ বলছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তাদের কোনো ক্ষমা নেই। একই অবস্থানে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও। প্রথমবারের মতো দলীয় মনোনয়নে হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন, আর তাই দলীয় প্রার্থী নির্বাচনে সচেতন রাজনৈতিক দলগুলো। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে দেয়া হয় বহিষ্কারের মতো কঠোর হুঁশিয়ারি। এই সকল স্বতন্ত্র প্রার্থীদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। এমন হুঁশিয়ারির পর দুদলের শতাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও এখনো মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের 63 জন এবং বিএনপির 33 জন বিদ্রোহী প্রার্থী। এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে নির্বাচনে অংশ নেয় বিদ্রোহী প্রার্থীদের কোনো ক্ষমা নেই। যদিও বিদ্রোহী প্রার্থী ভোটের ফলে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। দলের নির্দেশ যারা মানে নাই তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী কার্যকরী কমিটি মিটিংয়ে এদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার করার কার্যকরী করা হবে। 50-60 জন যদি আওয়ামী লীগ থেকে তাদেরকে যদি বহিষ্কার করে দেওয়া হয়, এটা আওয়ামী লীগের মতো সংগঠনের খুব
বড় কিছু ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে একই অবস্থানে বিএনপিও। তারা বলছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা বিদ্রোহী প্রার্থী আছেন তারা আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত তাদের যার যার যেমন ধানের শীষে যে প্রার্থী আছেন তাদের সমর্থনই তারা একটা মৌন সমর্থন দিয়ে যাবে। যদি না করেন তাহলে ধরে নিতে হবে তারা বিএনপির দলের প্রতি তাদের আদর্শের প্রতি তাদের আনুগত্য নাই, নেত্রীর প্রতি তাদের আনুগত্য নাই। অবশ্যই সে ব্যাপারে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। যদিও এই দুই দলের নেতারা বলছেন বিদ্রোহী প্রার্থী থাকলেও দলীয় সমর্থকরা নিজ নিজ দলের প্রতীকেই ভোট দেবেন, বিদ্রোহীকে নয়। আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইসলামের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাসের সম্পর্ক নেই এমন ঘোষণা দিয়ে দেশের 1 লাখ আলেম ওলামার স্বাক্ষরযুক্ত ফতোয়া জারির উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে আলেম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এই উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বৈঠকের সভাপতি পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক জানিয়েছেন, দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে। প্যারিস থেকে হুসনি দালান জিহাদের নামে দুনিয়া জোড়া জঙ্গি উন্মাদনার প্রধান শিকার সাধারণ মানুষ। কুরআন ও হাদিসের বিভিন্ন বাণীর অপব্যাখ্যা করে এসব অপকর্মের ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করে উগ্রবাদীরা। আর তাই দ্বিতীয় মত বিনিময় সভায় আলেম ও পুলিশ দুপক্ষই জোর দিলেন জিহাদ সম্পর্কে ইসলামের প্রকৃত ব্যাখ্যা ছড়িয়ে দেওয়ার উপর। ওই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা নির্ভরযোগ্য তফসির থেকে প্রণয়ন করে পুস্তিকা আকারে ছেপে এটা গ্রামগঞ্জে মসজিদের ইমামদেরকে দেওয়া দরকার। ইসলামের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাসের সম্পর্ক নেই এমন ঘোষণা দিয়ে দেশের 1 লাখ আলেম ওলামার স্বাক্ষরযুক্ত ফতোয়া জারি করতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদের প্রস্তাব বাস্তবায়নে সহায়তা করতেও সম্মত হয়েছে পুলিশ সদর দপ্তর। এই দেশে যেখানে 3 লক্ষ মতন ইমামই আছে, 6 লক্ষ যেখানে মুয়াজ্জিন আছে, সেইখানে 1 লক্ষ দস্তখতে একটা ফতোয়া দেওয়া, সারা পৃথিবীকে দেখায় দেওয়া, এটা অসম্ভব কিছুই না। 1 লক্ষ লোকের যে ফতোয়া আছে, এটা কমন ফতোয়া দিবেন, এটা আমার মনে হয় এটা করা যায়, এটা করা উচিত। আপনারা উদ্যোগ নেন, আমাদের সাপোর্ট পাবেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখা প্রায় সব আলেম জঙ্গিবাদের জন্য জামায়াত শিবিরকে দায়ী করেন। পরামর্শ দেন বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা জঙ্গিবাদের সমর্থকদের ব্যাপারে সতর্ক থাকতে। আলেমদের পরামর্শ মেনে পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। আপনারা পুলিশ বাহিনী, আপনাদের মধ্যে সব বাঘের চামড়া পরিহিত অনেক বন্ধ বাঘ আছে, আপনারা আপনাদের মধ্যে কোন জনগী আছে জমা শিবির, এরাই এই দেশে সন্ত্রাস সৃষ্টি করতেছে। এরাই যদি এই দেশে আইএস এর কোন গ্রাম পাওয়া যায়, তাদের এদের মধ্যে পাওয়া যাবে। যেই কমিটিগুলির মধ্যে জঙ্গিবাদের মদত দেওয়া হচ্ছে, জঙ্গিবাদকে ইনডাইরেক্টলি উস্কানি দেওয়া হচ্ছে এবং মসজিদের ইমামদেরকে বাধ্য করা হচ্ছে কথা বলতে, সেই কমিটিগুলি আমরা চেষ্টা করবো, সেই কমিটিগুলি কারা আছে। বৃহস্পতিবারের মত বিনিময়ে দেশের বিভিন্ন এলাকার কওমি মাদ্রাসার আলেমরা অংশ নেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রাম কলেজে বিজয় মিছিলে হামলার ঘটনায় 14 জনের নাম উল্লেখ করে 134 শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। বান্দরবনের লামায় শ্রমিক সহ মালবাহী ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত আরো 8 জন চকরিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি মোবাইল কোম্পানির টাওয়ার স্থাপনের জন্য মালামাল সহ শ্রমিকরা কক্সবাজারের চকরিয়া থেকে বান্দরবানের আলীকদম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় লামা থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ইয়াংচা এলাকায় ট্রাক খাদে পড়ে গিয়ে 7 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভোর 6টার দিকে একটি মোবাইল কোম্পানির টাওয়ার স্থাপনের জন্য যন্ত্রপাতি এবং শ্রমিকদের নিয়ে ট্রাকটি চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে ফেলে দেয়। স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে। দেখতেছে অনেক মানুষজন ভিতরে ছিল, তখন ও চিল্লাফান্ডার পরে মানুষ আসছে, মানুষ হওয়ার পরে তারা উদ্ধার করা হয়েছে। 7 জন লোক এখানে তুলছি, আরো 6টা লে যাচ্ছে, মানে 3 জন মারা গেছে।
এই ঘটনাস্থলে নিহত হয় 4 জন। এরপর বাকিদেরকে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন মূলত ট্রাকে থাকা স্ত্রীর পাতে নিচেই সবাই চাপা পড়েছিলেন, আর চকরিয়া নেওয়ার পথে মারা যায় আর 3 জন। টার্নিং নেওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে গাড়ি এক সাইডে পড়ে যাচ্ছে, তারপরে আমরা সব শুয়ে পড়েছি, আর কোনো জ্ঞান ট্যান ছিল না। এখানে 10 জন আনা হয়েছে, 10 জনের মধ্যে 3 জন মৃত অবস্থায় আনা হয়েছে, আর 5 জনকে আমরা ভর্তি দিয়েছি, তারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। এদিকে ট্রাক ড্রাইভার বিল্লাল হোসেন এবং হেল্পার মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং হত্যার অভিযোগ এনে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ড্রাইভার পলাতক আর দুইজন শ্রমিককে আমরা হেল্পার আর কি, তাদেরকে ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় অলরেডি এর মধ্যে আমরা মামলা করেছি। স্থানীয়রা জানিয়েছেন এটি একটি বিপজ্জনক স্থান, এখানে প্রায়শ দুর্ঘটনা ঘটে। বান্দরবানের লামা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া এলাকায় শহরগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী নিহত হন। আহত 7 জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাভার, সিরাজগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে নিহত হয়েছেন আরও 8 জন। শরীয়তপুরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় দুলাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে নড়িয়া উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বজনদের অভিযোগ, 6 মাস আগে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান প্রতিবন্ধী কিশোরী। এ সময় তার বোনের ভাসুর দুলাল শিকদার তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রাণনাশের হুমকিতে বিষয়টি কাউকে জানায়নি নির্যাতিতা। গতকাল বিষয়টি জানাজানির পর দুলালের বিরুদ্ধে থানায় মামলা করে প্রতিবন্ধী কিশোরীর মা। বাড়িতে বেড়ানোর কথা কয়ে নিয়ে আমার মাইয়া দাদা ধ্বংস করছে। এখন পেলে বাচ্চা, এখন এটার আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, নইটা থানায় আমি কেস করছি। এখন আপনার কাছে আমি বিচার চাই। এই অভিযোগে তার মা থানায় এজাহার দায়ের করলে একটি নারী শিশু মামলা হয়। আমরা উক্ত মামলার প্রেক্ষিতে ধর্ষককে গ্রেফতার করেছি। মামলার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা এবং গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে। ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা করে চরম বিপাকে পড়েছে মাদারীপুরের 2 স্কুল ছাত্রীর পরিবার। জামিনে বেরিয়ে এসে আসামিদের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। তাদের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে হুমকি দেওয়ার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তবে এই বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা না বললেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 13 আগস্ট মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রীকে অপহরণ করে স্থানীয় বখাটেরা। স্বজনদের অভিযোগ, অপহরণের পর ধর্ষণ শেষে তাদের বিষ খাইয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয় রাকিব, রফিকুল ও শিপন। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে নির্যাতিতাদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে তারা। স্বজনদের অভিযোগ, হুমকির বিষয়টি দফায় দফায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আসামিরা ছুটে আসার কিছুদিন আগের থেকে এরা বলছে যে আর বড় ছেলে রাত কেটে এলাম, কোথায় থাকবে, এইভাবে হুমকির মধ্যেই আছি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। হুমকির জন্য তারা যদি আমাদের সহায়তা চায়, আমাদের কাছে দরখাস্ত দিয়ে দিক বা মামলা হুমকির জন্য মামলা দিয়ে দিক। হুমকির জন্য মামলা দিয়ে দিলে আমরা আবার তাকে অ্যারেস্ট করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আর পুলিশের এমন ভূমিকায় ক্ষোভ জানান বাদীপক্ষের আইনজীবী ও নারী নেত্রীরা। আসামি বাদীপক্ষকে হয়রানি করবে, এগুলি কাঙ্ক্ষিত না, অত্যন্ত লজ্জার
এবং অত্যন্ত দুঃখজনক বিষয়। এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ঘটনার পরদিন সদর থানায় রকিব শিপন সহ 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং 1 মাস পর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরো থাকছে। 1971-এর 17 ডিসেম্বর দিনভর চলা সম্মুখ যুদ্ধের পর শত্রুমুক্ত হয় বন্দর নগরী চট্টগ্রাম। স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন মুক্তিকামী মানুষ। গণতন্ত্রের স্বার্থে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। এ সময় সারা দেশে বিএনপি কর্মীদের প্রচারণায় অংশ নিতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ জানান তিনি। সকালে সৈয়দপুর পৌরসভার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি কথা বলেন। বিএনপি কিন্তু তার সমস্ত ঐকান্তিকতা দিয়ে, সিনসিয়ারিটি দিয়ে এটাতে তারা পার্টিসিপেট করছে। আমরা চাবো না এই নির্বাচন প্রহসনমূলক হোক। আমরা চাবো না এই নির্বাচন পুরাতন দিনের কথা 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচনের কথা মনে করিয়ে দিক। আমরা চাবো এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় মিছিলে হামলার ঘটনায় 14 জনের নাম উল্লেখ করে 134 শিবির নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। সকালে পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দুটি করে। গতকাল চট্টগ্রাম কলেজে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিজয় মিছিলে ছাত্রলীগের উপর শিবিরের হামলার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে 66 জনকে আটক করে পুলিশ। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম কলেজের 4টি ও মহসিন কলেজের 2টি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণার পর ছাত্ররা গত রাতে এবং ছাত্রীরা আজ সকাল 10টার মধ্যে হল ছেড়ে গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জানান, টেন্ডারকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা সাইদুর রহমান বাবু বাধা দিলে বহিরাগতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 5 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রলীগে হামলা চালায়। এই হামলার প্রেক্ষিতে ছাত্রলীগ প্রতিহত করলে ছাত্রলীগ কিছু কর্মী আহত হয়। 11টার পরে ছাত্রদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ক্যাম্পাস এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে, সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে এবং ক্যাম্পাস সবকিছু স্বাভাবিকভাবে চলছে। আগামী মে মাসে নারায়ণগঞ্জে 3য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতু নির্মাণের প্রস্তাবিত এলাকা নারায়ণগঞ্জের চর সৈয়দপুর পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। সেতুটির নির্মাণ ব্যয় হবে 540 কোটি টাকা। আগামী মে মাসে ইনশাল্লাহ এই 3য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। ফিজিক্যাল কনস্ট্রাকশন ওয়ার্ক 300 প্রায় 450 কোটি মতো হচ্ছে সৌদি সাহায্য, বাকিটা হলো ম্যাচিং ফান্ড সেটা ম্যাচিং ফান্ডটা হচ্ছে বাংলাদেশের। শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মোক্তারের চর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ব্যাপারীর বাড়ির 2টি বসতঘর ও মোটরসাইকেল ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখানে আয়া বাড়ি ঘর ভাঙচুর করতেছে, পরে বোম ফুটাইতেছে, এদিকে সব লোকজন আইছে পরে এদিকে সবাই দৌড়ান দিছে। রাস্তা থেকে বোম ফাটাতে ফাটাতে ভিতরে ঢুকছে, এই জন্য ভয়ে আমরা আতঙ্ক হয়ে গেছি। মামলা করতে সাহস পাচ্ছি না, আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি। তাই দ্রুতই তাদের গ্রেফতার করা হোক, আমাদের নিরাপত্তা দেওয়া হোক। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের পর সারা দেশ যখন বিজয়ের আনন্দে মেতেছিল, তখনও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে শেষ পর্যায়ে প্রাণপণ লড়াই চালিয়েছিল চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।
পাক বাহিনীর বর্বর আক্রমণ প্রতিরোধে মিরসরাই থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারি পর্যন্ত দিনভর চলা সম্মুখ যুদ্ধের পর 17 ডিসেম্বর শত্রুমুক্ত হয় বন্দরনগরী। এদিন চট্টগ্রামে স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন মুক্তিকামী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরের অবস্থান সহ কৌশলগত কারণে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর কাছে চট্টগ্রাম ছিল গুরুত্বপূর্ণ স্থান। তাই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রামে তাদের শক্তি সঞ্চার করেছিল সবচেয়ে বেশি। একই সাথে মুক্তিযোদ্ধারাও উপর্যুপরি গেরিলা হামলা চালিয়ে ব্যতিব্যস্ত করে রেখেছিল পাক বাহিনীকে। 16 ডিসেম্বর তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর কাছে পাক বাহিনীর আত্মসমর্পণের পর মুক্তির উল্লাসে মেতেছিল সারা দেশ। কিন্তু তখনও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীকে রুখে দিতে সম্মুখ সমরে প্রাণপণ লড়ছিল মুক্তি সেনারা। যুদ্ধ চলার এক পর্যায়ে পাকিস্তান বাহিনী এর ভিতর জেনে ফেলছে বা মেজর রফিকও জানছে যে সারেন্ডার হয়ে গেছে। তখন যুদ্ধ বন্ধ হইতে তখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে। মুক্তিযুদ্ধে পাক সেনারা প্রথম প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েছিল চট্টগ্রামেই। পাক বাহিনীর জন্য আনা অস্ত্র খালাস বন্ধ করতে সোয়াত জাহাজ অবরোধ করেছিল শ্রমিক জনতা। প্রতিরোধ করতে যাব সেখানে জেটিগেটে নেভি ফ্লিট ক্লাব থেকে আমাদের মিছিলের উপরে গুলি চালায় 21 জন বাঙালি নিহত হয়েছিল। চট্টগ্রামের বেশকটি বিহারি কলোনি ও তার আশপাশে স্বাধীনতা বিরোধীদের শক্ত অবস্থান থাকলেও সাধারণ মানুষ মুক্তি বাহিনীকে প্রতিনিয়ত সহযোগিতা করেছে। স্বাধীনতার পক্ষে যারা ছিল সিভিল ওয়ার বলতে পারে, সেটা যে পাবলিকে যুদ্ধ হলো। 25শে মার্চের রাত্রের পর থেকে ভিন্ন রূপ ধারণ করে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ঢাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানো স্বাধীনতার ঘোষণাটি 26শে মার্চ চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিলেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। পরদিন 27 মার্চ একই ঘোষণা পাঠ করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় লোকজ সংস্কৃতির ঐতিহ্য পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনও উপস্থিত ছিলেন। পরে তারা মেলায় অংশ নেওয়া 16টি স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে পাটিসাপটা, ভাপা, পুলি, মালপোয়া ও রসকলি সহ বাহারি পিঠা প্রদর্শন করা হয়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছিল। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে। আলমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। শীতের মধ্যে সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। বান্দরবানের লামায় ট্রাক খাদে পড়ে 7 জন নিহত, আহত অন্তত 8। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 11 জন। এবং মাদারীপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করে বিপাকে 2 স্কুল ছাত্রীর পরিবার। শরীয়তপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।